তো আপাকে দেখে কেমন যে লেগেছে, মনে ছিল যে অনুভূতি না, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার জাস্ট চোখটা কেমন যেন জ্বালা করছিল, বুকটা ভারী হয়ে যাচ্ছিল। তো আপাকে দেখে সালাম করে কাঁদতে শুরু করলাম। তো আপা আমাকে ধরলেন, সবাই ওখানে যারা ছিল ওদের বললো, ওদেরকে আপা বলেন যে ও কি করেছে তোমরা জানো, কত কষ্ট করেছে। তারপর আমাকে এত মায়া করে আবার জিজ্ঞেস করছিলেন, তোমার শরীর ভালো, ব্যথা ঠিক হয়েছে, তুমি যে ব্যথা পেয়েছিলে সেগুলো এখন কেমন, কি অবস্থা। উনি না ভুলেননি, যতবার ওনার সাথে কথা হয়েছে ততবারই তিনি জিজ্ঞেস করতেন যে ব্যথা ঠিক আছে, তুমি তোমার শরীর ভালো। তো এই যে খোঁজ নেওয়াটা, মানে মা এরকম করে বলতে পারেন আসলে। তারপর যতক্ষণ ছিলাম আপার দিকে তাকিয়েছিলাম, আমি বলছিলাম আপাকে যে কেমন যেন স্বপ্নের মতো লাগছে, ঘোরের মধ্যে। আপা এত চমৎকার প্রাণবন্ত ছিলেন, মেন্টালি ফিজিক্যালি আপা মাশাআল্লাহ খুব ফিট। একটু পরে আরো ডিটেলে যাব, আমি একটু শেয়ার করেছি যেটা আপনি যখন দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গেলেন, দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্যানেলে কারা কারা থাকবেন, আমি একটা সূত্র আমাকে বলেছে, এটা আপাই ঠিক করেছিলেন কারা কারা এগুলো থাকবেন প্যানেলে আর কি। তখন আপনারা গেলেন সেখানে, আমি একজন সাংবাদিক হিসেবে কিন্তু আমি একটা হিংসা করছিলাম, যেটা আর কি আমার তো মনে হচ্ছিল যেটা তখনই হয়তো আপনার সাথে দেখা হয়েছে, তখনই আমি মনে হচ্ছিল। আমি তখন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তখনই মনে হচ্ছিল সেটা। তারপর মনে করেন মানুষগুলো যাচ্ছিলেন, বিভিন্ন সময় যাচ্ছিলেন, যে মানুষগুলো যাচ্ছিলেন, কথা বলতে যাচ্ছিলেন, দেখা করতে যাচ্ছিলেন, এগুলো তো গ্রুপ গ্রুপ করে ঠিক করা হচ্ছিল একটা ইয়া থেকে, তার নিরাপত্তা সবকিছু নিয়ে অনুমোদন টনুমোদন নানা কিছু বিষয় আছে সেটা। তারপরে অনেক দিন ধরে অনেকের সাথে তো দেখা হচ্ছে তার, কিন্তু অনেক দিন ধরে অনেক মানুষের দেখা করে এসে যে কথা বলা, সেটার অনুমতি ছিল না। কিন্তু এইবার যারা আপনারা সেই অনুমতিটা পেয়েছেন, এটা শেয়ার করতে পারছেন, এটা অনেক চমৎকার ব্যাপার। একদম একেবারে। এরপর কি বললেন তিনি? আমাদের সবার খোঁজ খবর। আমাকে একজন বলেছেন, ওই টিমে যারা ছিলেন আর কি, তাদের একজন আমাকে বলছেন আপনাকে অনেকক্ষণ ধরে অনেক জড়িয়ে ধরে রেখেছে, অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরে রেখেছে। সেখান থেকে শুনে আসলে এই কথা মনে করে যে আপনি আমাকে আবার আবেগপ্রবণ করিয়ে দিয়েছেন। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এবার দেখা হয়ে, যে আমরা বলি না যে পরশমণি, আপাকে আমার পরশমণি মনে হচ্ছে। যাওয়ার আগে আমি একরকম মুডে গিয়েছিলাম দিল্লি। তো প্রায় 18 ঘন্টা ট্রেন জার্নি করে আমি দিল্লি পৌঁছেছি, ভীষণ গরম দিল্লিতে, কিন্তু কোনো কিছু আমাকে স্পর্শ করছিল না। তো তারপর যখন দেখা আপার সাথে, ওখানে বসে মনে হচ্ছিল যে পৃথিবীতে কোনো সমস্যা নেই, আমার জীবনে কোনো কিছু ঘটেনি, সবকিছু সুন্দর, সবকিছু ভালো। মুহূর্তের জন্য আমি সারা পৃথিবীর সকল স্ট্রেস, সকল সমস্যা থেকে যেন মনে হচ্ছিল যে দূরে কোথাও বসে আছি এরকম। আপা আমাদের সবাইকে এত অনুপ্রাণিত করেছেন, এত সাহস দিয়েছেন, যে মানুষটি সবকিছু হারিয়েছেন। 5ই আগস্টের পরে তিনি এত মানে মানসিক পীড়ন, নির্যাতন, দুর্নাম এই বাংলাদেশের মানুষের, কিছু মানুষের কাছ থেকে পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, কিন্তু তার চেহারায় কোনো কষ্ট ছিল না। তিনি বারবার বলছিলেন যে দেশটাকে তো ঠিক করতে হবে, আমাদের যেতে হবে সবাইকে, এবং তার মানে আবারও গিয়ে দেশের যে উন্নয়নগুলো করবেন। জেলখানায় এর আগের বার তিনি যেমন টুকে রেখেছিলেন, এবার এই 2 বছর সময়ও তিনি নিশ্চয়ই অনেক নোট রেখেছেন, বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেগুলো তিনি পুষিয়ে দেবেন, আবার গড়বেন ইউনূস এবং তারেক রহমানের হাতে বাংলাদেশটা যেভাবে ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে। এই যে উন্নয়নের পরিকল্পনা, মানুষের জন্য পরিকল্পনা, নতুন করে দেশ গড়তে হবে, আমাদের সবাইকে যেতে হবে, এই যে আমাদেরকে সাহস উদ্দীপনা দিচ্ছিলেন তিনি। সবাই ছোট ছোট প্রশ্ন করছিলাম আমরা, এবং সেই প্রশ্নগুলো করতে আমাদের কোথাও দ্বিধা লাগেনি, ভয় হয়নি, সংকোচ হয়নি। কোথায় যেন মনে হচ্ছিল একটা সহজ, স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক সম্পর্ক আপার সাথে আমাদের সেই মুহূর্তে ঘটে গেছে, তৈরি হয়েছে। ফোনে একরকম করে কথা বলা তো আছে, কিন্তু সামনাসামনি মনে হচ্ছিল যে কোনো দূরত্বই আর নেই। আমাদের সকলের প্রশ্ন তিনি শুনেছেন, নিজে কথা বলেছেন, এবং অনেকক্ষণ
আমরা মানে অনেকক্ষণ ছিলাম, আলাদা করে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের অনেক কৌতূহল ছিল, প্রশ্ন ছিল। তিনি সকল কিছু শুনেছেন। মানে কোনো প্রশ্ন করতে ভয়ও হয়নি, আর কোনো প্রশ্ন তিনি করতে বারণও করেননি। তো এই যে একটা সহজ সাবলীল সম্পর্ক, মনে হচ্ছিল যে আমরা মায়ের কাছে বেড়াতে এসেছি। এবং যখন ফিরে যাচ্ছিলাম তখন তখন খুব খারাপ লাগছিল যে মানে মাকে রেখে যাচ্ছি, এরকম একটা ফিলিংস হচ্ছিল খুব। আর আসলে আপা যে কত ভালো সেটা বাংলাদেশের মানুষ হয়তো এখন বুঝতে পারছে, এবং আরো বুঝতে পারবে বাংলাদেশের মানুষ যখন আপা আবার ফিরে আসবেন, দেশটা গড়বেন। এত কিছুর পরও বাংলাদেশের মানুষ, দেশ, উন্নয়ন, এর বাইরে আপার মধ্যে কিন্তু কিছু ছিল না। আপা মনে হয় এই জন্যই বেঁচে আছেন, যে তিনি দেশটাকে সুন্দর করে গড়বেন দেশের মানুষের জন্য। এবং সবকিছু আপার মাথার মধ্যে আছে। আপা কোনো ছোটখাটো কোনো তথ্য তিনি ভুলেননি। কোন সেক্টরে কি ক্ষতি হচ্ছে সেটাকে কিভাবে পুষিয়ে নিতে হবে, এই সবকিছুই আপা পুঙ্খানুপুঙ্খ মনে রেখেছেন, সমাধানও বলছিলেন আমাদেরকে। এরকম একজন রাষ্ট্রনায়ক, আমি কিন্তু শুধু আওয়ামী লীগ করি সেই জন্যই কথাটা বলছি না, দেশের একজন মানুষ হিসেবেও নিরপেক্ষ জায়গায় থেকেও যদি ভাবতে হয়, তাহলে আপার শত্রু হিসেবে আমার মনে হয় কেউ আপার এই গুণের কদর না করে পারবে না। আমি জানি না ডিপ স্টেট বা এই মির্জাফররা কি মানে বিষ দিয়েছে কিছু মানুষের মনে, বা আমাদের সেই সময় জুলাইয়ের কোমলমতি বাচ্চাদের মনের মধ্যে, অল্প কিছু মানুষের মধ্যে। তারা এখন টের পাচ্ছেন যে আপা দেশটাকে কতটা ভালোবেসেছিলেন। আরো বুঝতে পারবে যত দিন যাবে। আমরা আপার কাছ থেকে ফিরে এসে মনে হচ্ছে যে নতুন আলোর দিশা পেয়েছি। আপার একটা শ্যাওলা রঙের শাড়ি পরেছিলেন, ছিমছাম, এত মিষ্টি লাগছিল আপাকে। ছিমছাম বরাবরের মতো এত সুন্দরী আমাদের আপা, এত মায়াবতী, খুব উজ্জ্বল আলোকিত একটা। প্রথম দিকে যারা গিয়েছিলেন তাদের একজন বলেছিলেন তার মনে হয়েছে তার কিছু ওজন কমেছে, আপনার কি মনে হয়েছে? ওজন কমাটা তো আসলে দুই রকম ব্যাখ্যা আছে। একটা তো হচ্ছে কেউ অসুস্থতার ওজন কমা, আর একটা হচ্ছে ফিটনেস। তো আমার আপাকে অসুস্থতার শুকিয়ে যাওয়া মনে হয়নি, মনে হচ্ছে উনি খুব টোন হয়েছেন। মানে পজিটিভলি যে জিনিসটা আমরা মেয়েরা বলি যে প্রপার হেলথ, আমার সেটাই ওনাকে মনে হয়েছে। এবং আবার চোখে মুখের যে লাবণ্য সেটা অনেক সুন্দর ছিল। অর্থাৎ ওই যে সিকনেসের যে ড্রাইনেস বা শুকিয়ে যাওয়া সেটা নয়, এটা হচ্ছে একেবারে প্রপার হেলথ, প্রপার ফিটনেস। খুব ব্রাইট লাগছিল আপাকে ভীষণ। আমাদের অনুষ্ঠানগুলো কি তিনি দেখেন? আপা সবকিছু দেখেন, আপা সবকিছু জানেন। উনি কোনো বিশেষ অনুষ্ঠান নিয়ে, কোনো বিশেষ অনুষ্ঠান, আপনার কোনো বিশেষ অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন? সেটা নিয়ে কথা হয়নি, কিন্তু আপার অনেক মানে পছন্দ অপছন্দের কাজের কথা জানার সুযোগ হয়েছে। উনি কিভাবে চান, আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের এখন কিভাবে কাজ করা প্রয়োজন, সেটা আমাদের প্রত্যেককেই, আমরা যারা গেছি সবাইকেই কম বেশি যার যার গ্রাউন্ড অনুযায়ী তাকে সেভাবে তিনি মানে যখন আমরা সবাই একসাথে বসেছিলাম তখনও বলেছেন, এবং তারপরে তো আমরা পার্সোনালি কথা বলার সুযোগ পেয়েছি। তো সেই সময়ও তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমার কাজের বিষয়ে আমি অনেক দিক নির্দেশনা চেয়েছিলাম, দিয়েছেন তিনি। এটা প্রত্যেককেই। মানে আর রাজনৈতিক ভাবেও কথাবার্তা হলো। আপাকে বললাম যে আপা আমরা একসাথে দেশে ফিরবো। সবাই ওখানে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু আপাকে বলেছেন যে আমরা সবাই আপনার সাথে আছি, আমরা আপনি যেদিন বলবেন আমরা একসাথে ফিরবো। রোকেয়া প্রাচীর সংকট গুলো আমি মাঝে মাঝে টের পাই, যেমন রোকেয়া প্রাচীর কম্পিউটার হ্যাং হয়ে যায়, কম্পিউটার কাজ করছে না, একটা অনুষ্ঠান করতে পারছেন না। আজকে আবার রোকেয়া প্রাচী বললেন 18 ঘন্টা ট্রেন জার্নি করে দিল্লি গিয়েছিলেন এই অনুষ্ঠান। সেই সময় তাই রোকেয়া প্রাচীকে তো অনেকে অনেক কিছু মনে করে।
আমি গত 1.5 মাস আমার বাড়ি নেই, আমি বিভিন্ন পরিচিতদের বাড়ি বাড়ি থাকতে হয়েছে। গত বাংলাদেশেও তো তাই করেছি, বিভিন্ন বাড়ি বাড়ি থেকেছি। আর ল্যাপটপ হ্যাং হয় কারণ আমি যখন বর্ডার ক্রস করি তখন ল্যাপটপটা আসলে পড়ে গিয়েছিল, 2বার পড়ে গিয়েছিল। তো সেটার কারণে মাঝে মাঝে ল্যাপটপ বন্ধ হয়ে যায়, মানে ক্র্যাশ করেনি আর কি, এখনো বেঁচে আছে ল্যাপটপ, কিন্তু বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা চললেই সে বন্ধ হয়ে যায় গরম হয়ে, মানে এটার আয়ু কমে আসছে আর কি। এগুলোর আয়ু এমনি কমছে, মানে এগুলো চাইনিজ প্রোডাক্ট তো, আয়ু এমনি কমছে এগুলো। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে শিল্পীদের নিয়ে আর কোনো বিশেষ কোনো কথাবার্তা? কিছু কথাবার্তা হয়েছে, সেটা আসলে মানে পরিকল্পনা বা নির্দেশনা গুলো বলার সুযোগ না, নেই আর যেগুলো বলা ঠিক হবে না সেগুলো এখানে বলারও তো দরকার নেই সেটা। কি, সেটাই। আরেকটা ব্যাপার হচ্ছে মানে ওনার প্ল্যানটা আপনার কি মনে হয়েছে, কবে নাগাদ স্টার্ট করতে পারবো? আহ, কবে নাগাদ মানে স্পেসিফিক মনে হয়নি, তবে আমার খুব একটা জিনিস মনে হচ্ছে যে আমরা ইতিহাসে যেমনটা পড়েছিলাম যে 25শে মার্চ কাল রাত্রির পর বঙ্গবন্ধু যখন ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতার, তখন অন্যান্য জাতীয় নেতারা ধানমন্ডি 32 থেকে যখন চলে যাচ্ছেন তখন বঙ্গবন্ধুকে কিন্তু বলেছিলেন যে আপনাকে অ্যারেস্ট করতে পারে, মেরে ফেলতে পারে। তো বঙ্গবন্ধু তখন যে দৃঢ়তার সাথে বলেছিলেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছি, এখন তোমাদেরকে যে পরিকল্পনাগুলো আছে সে মোতাবেক কাজ করতে হবে। এই যে নির্দেশনা এবং পরিকল্পনা তৈরি করে দেয়া, আমি তো সেই সময় 25শে মার্চ কাল রাত্রির সময়টা তো আমি শারীরিকভাবে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার ইমেজে যে ধরনের দৃশ্যপট আমার মনে হয়েছে যে আমরা বলছিলাম বারবার, আপনার সাথেও বলেছিলাম যে আমাদের মনে হয় নেত্রী কোনো এক সময় এমন এক ডাক দেবেন যখন 7ই মার্চের মতো, 26শে মার্চ প্রথম প্রহরের মতো। তো বঙ্গবন্ধু কন্যার এই যে দেশে ফিরে আসার যে কথা এবং আমাদের সকলকে নিয়ে একসাথে ফিরে আসার, মনে হয়েছে যে সেরকমই একটি ডাক, সেরকমই একটি নির্দেশনা, এবং সেই নির্দেশনাটাকে ফলপ্রসূ করবার জন্য পরিকল্পনাগুলো প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, দায়িত্ব রয়েছে, সেগুলো তিনি যাকে যে দায়িত্বটা দেবার সেটি তিনি করছেন। তো প্রত্যেকেরই ছোট ছোট হলেও কিছু না কিছু কন্ট্রিবিউশনের সুযোগ রয়েছে এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে, তো সেটি তিনি করছেন। কিন্তু ঠিক এই মুহূর্তে কোন সময় কোন দিন সেটি আসলে বলার মতো অবস্থা আমাদের নেই, বা নেত্রী সেটি নিশ্চয়ই সময় আসলে তিনি বলবেন। কিন্তু আমরা এটুকু বুঝি যে আমাদের প্রত্যেককে যার যার করণীয় দায়িত্বটুকু আমরা ঠিক মতো যেন করি, বা আমাদের সেই নির্দেশনাটা তিনি দিয়েছেন আমরা সেটি আমাদের মতো করে পালন করব, এবং সেটি আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব নিয়েই পালন করতে হবে। ওনার ঘোষণাটার পরে সরকারের তো নানা ধরনের কথাবার্তা, আমরা এলোমেলো কথাবার্তা শুনছি, একদিন একজনের কথাবার্তা বলছেন। আমি একটু ছোট্ট একটা ক্লিপিং একটু শুনি, তারপরে আপনি বলতে পারবেন, এটার জবাব দিতে পারবেন আপনি কিন্তু। করছি উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়, সেজন্য আসছে। সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে এই যে দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করছি, একেবারে
অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে উনি প্রাসঙ্গিক হলেন, এই যে কথাবার্তা বিভিন্ন জায়গায় হলো, ওনার কোনো না কোনো ভাবে, কারণ ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে, আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছুটা সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। সো আমরা যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এইরকম না। এবং শুধু ইন্টারিম না, এই সরকারও, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন। তো সুতরাং যেটা করছেন সেটা বলাই আসলে চাপের কিছু নেই। ধন্যবাদ। আচ্ছা, এটা ওই যে পরিচয় দেওয়ার কথা ছিল। জি জি, সে তো ওখানে আগে তো তার ওই রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে হবে কিন্তু পাসপোর্ট ছাড়া গেছে। আমি একটু বলি, উনি আসলে কিভাবে আসবেন প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন না করবেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান। এই যে মানে দৃষ্ট মানে একটা লোক, অপ্রাসঙ্গিক একটা লোক, সে নিজে, সে শেখ হাসিনাকে বলছে এই আলোচনার মাধ্যমে উনি প্রাসঙ্গিক হয়ে গেলেন। দেখেন এই মানে যে এই লোকটা যে কথাটা বললো, সেই দিন পার্লামেন্টে আইনমন্ত্রী কিন্তু অন্য কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কথা বলেছেন, একেবারে আপিলের কোনো সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। এখন বিষয়টা হচ্ছে যে যার একটা ছোট একতলা অফিসে বসার সুযোগ নেই, যোগ্যতা নেই, সে যখন এরকম একটা চেয়ারে বসে যায় তখন মাথার তো ঠিক থাকে না। আমার মনে আছে আগস্টে তিনি দুটো ভিডিও করেছিলেন আমাকে নিয়ে, কেন আমার বিচার হবে না, কেন আমার কি হবে না, ধানমন্ডি 32-এ যাওয়ার জন্য, আন্তর্জাতিক মিডিয়ার কথা বলার জন্য। তো এই লোকটার আসলে কতটুকু ওয়েট আছে সেটা দেশের মানুষ জানে। সে কথা বলছে মানে বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে, এটি তো জাতির জন্য একটা বড় পানিশমেন্ট। সে আসলে কি বা তার যোগ্যতাটা কি, সে আজকে যেখানে বসে আছে সে কিভাবে বসে আছে, তো সেই বিচার তো একদিন হবে। এখন বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে তিনি কথা বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে তিনি কথা বলছেন, বাংলাদেশের এখনো আইন অনুযায়ী যিনি প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই লোকটি কথা বলছে। তো এটাই তো অনেক বড় হয়ে গেছে যে সে কথা বলছে, সে কথাটা আমরা শুনছি। এখন অনেক সময় হয় না, মানুষ ভয় পেলে জোরে কথা বলে, যারা অন্যায় করে তারা রেগে গিয়ে জোরে কথা বলে। তো এই লোকটা হচ্ছে সেরকম একটি লোক, অর্বাচীন, যে ভয় পেয়ে অনেক কথা বলছে। বর্তমান সরকার ভয় পেয়েছে কি পায়নি সেটি স্পষ্টতই দেখা যাচ্ছে। এবং এই জাহিদ, যে যিনি, তার নামের আগে ডক্টরও লেখা আছে, আমরা 5ই আগস্টের পরে আসলে প্রচুর ডক্টর টাইপের লোকজন দেখলাম, যাদের বুদ্ধিমত্তার চাইতেও যাদের ক্রিমিনাল চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, ডাক্তার, কিন্তু এটা ডাক্তার, মানে ডাক্তার এরা প্রত্যেকের ক্ষেত্রেই 5ই আগস্টের পরে এইরকম কিছু মানুষকে আমরা দেখলাম যারা নিজের দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে। এবং এদের মনুষ্যত্ব বলে কিছু নেই, এরা না আইন বোঝে, না সামাজিকতা বোঝে, না নিজের প্রফেশনটাকে বোঝে। এখন আমাদের দুর্ভাগ্য যে এরকম কিছু মানুষ রাষ্ট্র ক্ষমতায় গেছে শুধুমাত্র 5ই আগস্টের জঙ্গি সন্ত্রাসী হামলা, এই দখলদারিত্বের কারণে। এখন সে যে কথাগুলো বললো, যে ভাষায়, সে কি নিজে জানে কথাগুলো বলার জন্য তার কি পানিশমেন্ট হতে পারে ভবিষ্যতে। বঙ্গবন্ধু কন্যা এখানে আসবেন বলে প্রাসঙ্গিক হয়েছে, সে যেটা বলছে, সে একটা বড় ভাবছে যে গত কয়েকদিনে প্রায় 200-র কাছাকাছি জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় বঙ্গবন্ধু কন্যার এই নিউজ সংবাদটি ছাপা হয়েছে, এবং সাধারণ মানুষ সর্বপঠিত একটি সংবাদ বলা যায় এটিকে। তো সাধারণ মানুষ তাকে ইন্টারভিউ করতে চায়, যার গুরুত্ব আছে, ইন্টারভিউ করতে চায় না তো তারা। তো আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন কোথায় দাঁড়িয়ে আছে, এটি তো তার তিনি যদি জানতেন, এই জাহিদ যদি জানতো, তাহলে এতক্ষণ সময় ব্যয় করতো না। আর বর্তমান বাংলাদেশের মিডিয়াও
বলিহারি যে ডক্টর জাহিদের সামনে এতগুলো মাইক্রোফোন ধরে রেখেছে এবং সেই তথাকথিত বর্তমানে দখলকৃত 71 টেলিভিশনে তাকে এতখানি সময় ফুটেজ নষ্ট করার জন্য তারা ব্যয় করেছে। এটি বাংলাদেশের গণমাধ্যমের আরেকটি লজ্জাস্কর পরিণতি আমি বলবো। যাক, আমরা এই প্রসঙ্গ বাদ দিই, আমরা ওই ওই সাক্ষাৎ প্রসঙ্গেতেই যাই। সেটা জি, আমাকে অনেকে বলেছেন যে আমরা যে গণভবনে গেলে যেমন হলরুমে বসতাম, কথা বলতাম, ঠিক এরকম মনে হয়েছে। আপনার কি মনে হয়েছে? সেরকম তো বটে, আপা যেখানে আছেন সেটাই আমাদের গণভবন। বলে না যে রাজা রাজা আসলে যিনি, তার চতুর্পাশটা রাজত্বময় থাকে। তো রাজার রাজকীয়তা কিন্তু ভবন দিয়ে নয়, তার রাজকীয় ভঙ্গি, রাজকীয় ব্যক্তিত্ব, প্রজ্ঞা তার মধ্য দিয়ে। কাজেই আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের আপা, বাংলাদেশের নেতা, গণতন্ত্রের মানস কন্যা, তো তিনি তার সাথে যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটি আসলে কোথায় আমরা ওই সময় মনে ছিল না। আপনি এখন বলার পরে আমার মনে পড়লো যে আচ্ছা, ওটা গণভবন ছিল না, ওটা ওটা কোন ভবন ছিল। মানে ওটি তখন আমাদের কাছে একটি বিশাল বিশাল প্রাসাদ, সময় এক রাজার মানে রাজকীয় প্রাসাদই মনে হয়েছে। এবং এটুকু আমরা বুঝেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, বঙ্গবন্ধু কন্যা, তিনি ভারতে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত আদরে, যত্নে, নিরাপত্তার সাথে তাকে সেখানে সম্মানিত করে রাখা হয়েছে। এবং বঙ্গবন্ধু কন্যার কারণে আমরাও সম্মানিত, এখন আমরাও সে আতিথেয়তা ভোগ করেছি। কোন কথাগুলো বলতে তার খুব আনন্দ বোধ হচ্ছিল আপনাদের সঙ্গে? পাপা বিভিন্ন সময়ের যে উন্নয়নের পেছনের যে গল্পগুলো, যেখানে বাধা ছিল, পদ্মা সেতুর পেছনে বাধা, তারপরে যখন বিভিন্ন বিভিন্ন যে কাজগুলো তিনি করেছেন সেটার পেছনে যখন বাধা ছিল এবং নানান রকম ষড়যন্ত্র, সেটা তিনি খুব কিভাবে সেটাকে মোকাবেলা করেছেন, ওই কথাগুলো খুব বিশদ আকারে আমাদেরকে বললেন। এবং অনেকগুলো ভালো সময়ে বঙ্গবন্ধু কন্যার উনি স্মৃতিচারণ করেছেন। এবং কিছু রাজনৈতিক এই সময়ের দুর্বৃত্তায়ন, জঙ্গি সন্ত্রাসী ঘটনাগুলো তিনি স্মরণ করেছেন। সেগুলো আমাদেরও খুব খারাপ লাগছিল সেই স্মৃতিগুলো যখন সামনে এসেছে। কিন্তু তিনি সেই বঙ্গবন্ধু কন্যা তার সময় যে কৃষকের কথা, শ্রমিকদের কথা, নারীদের উন্নয়নের কথা, এই প্রসঙ্গগুলো তিনি খুব স্মরণ করছিলেন এবং আমাদেরকে বারবার তিনি বলছিলেন যে আমরা যেন মানুষের জন্য কাজ করি, মানুষকে যেন মানুষের যে উন্নয়ন ব্যাহত হচ্ছে, মানুষের যে ক্ষতিগুলো হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা যেন আমরা চিন্তা করি। এই যে বন্যায় সবকিছু ডুবে গেছে, এই আলোচনাগুলো এসেছে যে আমাদের সময় তো এটা হয়নি, খাদ্য তো ছিল। তো এই যে বিষয়গুলো উনি চিন্তা করছিলেন, বেশিরভাগ সময় আসলে আপা খুব দুশ্চিন্তা করছিলেন যে মানুষগুলো এই যে ক্ষতিগুলো হলো, তারপরে যে আশ্রয়ন প্রকল্পের যে ঘরগুলো, তার পাশে খাল কাটতে গিয়ে সেই ঘরগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দখল করে নেয়া, এই মানুষের যে এখন খেতে পাওয়ার কষ্ট, জীবন যাপনের কষ্ট, সেই ব্যাপারগুলো তিনি খুব ভাবছেন, এগুলো বলছিলেন খুব। এবং প্রাসঙ্গিকভাবে এই কাজগুলো, এই কথাগুলোর সাথে আমাদের প্রতিও কিছু দিক নির্দেশনা ছিলেন। তো যাই মানে পুরো যদি আমাকে বলেন যে এক লাইনে যদি বলি, সেটা হচ্ছে যে তিনি দেশ, মানুষ, তাদেরকে নিয়ে আসলে পুরো আলোচনার মধ্যে তিনি ছিলেন। তিনি কষ্ট পেয়েছেন বা তিনি ভালো নেই বা তার সাথে এটা হলো, তার কষ্ট হচ্ছে, মানে ব্যক্তি কষ্ট, ব্যক্তি না পাওয়া, ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেবটা কখনোই বঙ্গবন্ধু কন্যার মধ্যে আমরা দেখিনি, শুনিনি। তো এখনো নয়, তিনি এখনো এত কিছুর পরও দেশ, মানে দেশের দশের কথাই তিনি ভাবছেন, জনগণের কথাই ভাবছেন এবং আমাদেরকে সেভাবেই কাজ করতে বলেছেন। বন্দী সাংবাদিকদের কথা আলাপ আছে, তিনি সবার কথা আছে, আমাদের শিল্পীদের কথা, সাংবাদিক যে যেখানে আছে, কার বিরুদ্ধে মামলা হলো, কাদের প্রতি অন্যায় হচ্ছে, সে কথাগুলো তিনি বলেছেন।
জি। আর কোন কথাগুলো বলতে তার খুব কষ্ট হচ্ছিল? আনন্দের কথাগুলো জিজ্ঞেস করলাম আর কি। মানে আনন্দ তো আসলে মানে ওই আনন্দ শব্দে তো আর আনন্দ নেই। তিনি সবার খোঁজ খবর নেয়া, সব পরিকল্পনা যেটা আপনি ছবিটি দেখাচ্ছেন সেটি তো আছে। আহ, মানে কার বিরুদ্ধে মামলা হয়েছে, কার বিরুদ্ধে কি হচ্ছে সবকিছুই তিনি জানেন। তিনি সেগুলো বলছিলেন আমাদেরকে। আর আহ, বঙ্গবন্ধু কন্যার যে যে বিষয়টা উনি বারবার কষ্ট পাচ্ছিলেন যে দেশের স্থাপনাগুলো ধ্বংস হলো, দেশের যে উন্নয়নগুলো ধ্বংস হলো, স্কুল কলেজগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদের পড়াশোনা যদি না হয় ভবিষ্যৎ প্রজন্ম কি করবে? এই যে কলকারখানা, কত মানুষ কত কিছু জিজ্ঞেস করছেন আপনাকে। এখানে একজন জিজ্ঞেস করছে হিন্দুদের জন্য কিছু বলেছেন আপা, একটু বলতেন যদি। একদম আমাদের নেত্রী, তিনি সবার কথা ভাবেন এবং এ বিষয়ে কথা বলেছেন, এ বিষয়েও দিক নির্দেশনা আছে, এ বিষয়ে কিভাবে কাজ করতে হবে সেটিও তিনি আমাদেরকে বলেছেন। এবং বললাম তো যে উনার যে আফসোস বা কষ্ট পাওয়া সেটি নিজের জন্য নয়, মানে কে অ্যারেস্ট হলো, কার বিরুদ্ধে কি করলো, কি হলো, এই বিষয়গুলো তিনি বলছিলেন। এবং সবচেয়ে বেশি যেটা বলছিলেন যে মানুষ যে অনাহারে থাকছে, মানুষের যে এত খাদ্য সংকট, এত বেকার বেড়েছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারপরে এত মানুষ হত্যা হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, শিশুরা, নারীরা নারীরা এক সময় কত সাহসের সাথে বাংলাদেশে চলেছে, কিন্তু এখন তো সেই জায়গাটা নারীদের জন্য নেই। সে কথাগুলো উঠে এসেছে বারবার। আমাকে একজন বলেছেন আপনাদের ওই দিন সাক্ষাতে যে গ্রুপটা আপনারা গেলেন, সকাল 10টা থেকে বিকাল প্রায় 4টা পর্যন্ত, 4টা সাড়ে 4টা পর্যন্ত ছিলেন সেখানে। জি। সোমবার এত কথাবার্তা, এত কিছু আর কি। অনেকক্ষণ কথা বলেছেন তিনি। আপনি যদি ডায়েরি লিখে থাকেন নিশ্চয়ই অনেক 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 কিছু ভবিষ্যতে কাজে লাগবে সেখান থেকে। আমার মানে অনেক অনেক কথা সেদিনের আছে, হয়তো একদিন সেগুলো বলে ফেলতে পারবো যেগুলো এখন বললাম না। অনেক মানে চমৎকার একটা দিন, ঐতিহাসিক একটা দিন। এবং আমি আমার বাবা আমাকে এত স্নেহ করেছেন, এত আদর করেছেন, আমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন অনেকক্ষণ। আমি কাঁদছিলাম, বাবা টিস্যু দিয়ে চোখের পানি মুছিয়ে দিচ্ছিলেন। তো যখন ফিরে আসছিলাম তখন মনে হচ্ছিল যে আমাদের মা, আমাদের দেশ, আমাদের নেতা, তিনি সাহস দিয়ে দিয়ে আমাদেরকে মানে খোদা হাফেজ করেছেন। আমি যখন বলছিলাম যে আপা ভালো থাকবেন, আপনাকে অনেক ভালো থাকতে হবে, তখন আমাকে বলছেন যে এই যে দেখো আমি কত ফিট আছি না, তুমি আমাকে বলো, বলো আমাকে, আমার বয়স কত হচ্ছে তুমি বলো, আমাকে কেমন দেখাচ্ছে বলো। একদম বালিকার মতো করে তিনি বলছিলেন, তো আমার কান্না চোখে আমি হেসে ফেলছিলাম। আমাদের আপা একদম আগের মতো আছেন। এখন তো এত এলোমেলো সবাই আর কি। এখন সর্বশেষ এইটাও হিসাব দেওয়া শুরু হয়েছে, উনি অনেক খাওয়া দাওয়া করতেন, অনেক খরচ করতেন উনি, কিন্তু যে গণভবন লুটপাট যখন হয়, লুটপাটের জিনিসপত্র ছবিগুলো দেখলেই বোঝা যাবে কত সাধারণ জীবন যাপন ছিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার। যে জিনিসপত্র নিয়ে গেল কোনো মূল্য, খুব দামি কোনো জিনিস নেই, কিন্তু এই জীবনযাপন যেটা আর কি সেটা। প্লাস হচ্ছে আপনাদের গ্রুপে যারা গিয়েছেন তাদের একজন খাওয়া দাওয়ার গল্প বললেন আর কি। ওই খাওয়া দাওয়ার গল্পটা ওইখানে আবার ওইখানেও আবার বিশাল একটা এত খাওয়া দাওয়া করেছেন, এত হিসাবে টাকা পয়সার গল্প যদি আবার কি। না না, এটা হয়েছে কি, যারা এই যে মানে কোনো কিছু না পেয়ে ওই যে খাবারের হিসেব করার যে দুর্নামটা করছে যে দুর্বৃত্তরা, তারা আসলে আমার ছোট বোন প্রিয়াঙ্কা, বাইরে আমার ছোট বোন প্রিয়াঙ্কা আমাকে একটা আপনার শোতে এসে একটা মেসেজ দিয়েছে, বিউটিফুল প্রাচী আপা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। তুমি খুব ভালো অনুষ্ঠান করেন কিন্তু। হ্যাঁ খুব ভালো, ও আপাকে খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। খাওয়া দাওয়ার কথা বলছিলেন আপনি। হ্যাঁ,
তো এটা হচ্ছে যে আসলে ওই যে বলে না যে মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটি হচ্ছে আপার আপা মানে যারা দেশের শত্রু, আসলে আপার শত্রু তো না, এটা হচ্ছে দেশের শত্রু। আপা হচ্ছে দেশকে আগলে রাখার জন্য ঢাল হয়ে দাঁড়ান, তো সে কারণে আপার শত্রু। আপা থাকলে তো দেশের ক্ষতি করতে পারবে না। তো তাহলে দুর্নামটা কি করতে হবে? একটু ভাত, একটু তরকারি, মানে স্বাভাবিক যে বাঙালি খাবার মানুষের, সেটিরও দুর্নাম করতে হবে। তো ওই জায়গায় কে নজর দেয় যে কিছু খুঁজে পায় না? আপনি বলেন এই যে এতগুলো সময়, ইউনুসের সময় থেকে এখন পর্যন্ত এই যে বলা হয় 1400, তারপরে 800, তারপরে 600, এই মৃত্যুর সংখ্যাগুলো তো একটা মিথ্যাচারের পর্যায়ে। মানে প্রত্যেকটা হত্যার বিচার আমরাই চাই, কারণ এই মিথ্যাচার করে যে হত্যাকাণ্ডগুলোর কথা তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, এই হত্যার সাথে তো তারাই জড়িত। এগুলো তারা এখনো স্পষ্ট করতে পারেনি। দুর্নামের কথা বলেছে, সেই দুর্নামগুলো এখন পর্যন্ত খুঁজে পায়নি, কোথাও তো বের করতে পারলো না। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষ জানি ইউনুসের কত জমি, কত টাকা, কি পরিমাণ দুর্নীতি, এবং সেই কালকের চপ্পল পরা সার্জিস আলমকেও আমরা দেখছি কত টাকা দুর্নীতি করেছে। স্যান্ডেল পরা যে হাসনাত আব্দুল্লাহর সে চেহারা সব বদলে গেছে কিন্তু। যেগুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট প্রমাণিত। তো সেইখানে তারা মানুষকে আবারও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে বঙ্গবন্ধু কন্যার নাম দিয়ে। তো এই প্রোপাগান্ডার যে খেলা, সেটা জুলাইতে তারা সফল হয়েছিল। তারা প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডায় বাংলাদেশের মানুষকে প্রতারিত করতে পেরেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আজকের বাংলাদেশে আমার মনে হয় না তাদের কোনো প্রোপাগান্ডা বা তাদের মিথ্যাচার তারাও বিশ্বাস করে নিজেরা। তাদের এখন এজেন্ডা বলতে হবে, তাই বলে। তারা একটি কিছু বের করতে পেরেছে, তারা তো বলেছিল ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। তো কই, একটিও তো বের করতে পারলো না। কোনো চুক্তি তো তারা বাতিল করলো না, উল্টো ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো তারা আরো বেশি অতিরিক্ত বেশি কৌতূহলী, বেশি মানে অতি বিপ্লবী তারা ভারতের সাথে ভালো সম্পর্কে। কই, এখন তো রাজুতে আর ভারত বিরোধী কোনো কথা শুনি না। ভিসা সেন্টার খুলে দেওয়ার পর তো আমরা যে পরিমাণ বিশাল লম্বা লাইন দেখছি। সার্জিস তার বাপকে নিয়ে তো ভারতেই আসলো চিকিৎসা করতে। তো এই যে তারা এক ধরনের দ্বিচারিতার স্বভাব, সেটি তারা এখন জানে তাদের এসবে কোনো কাজ হবে না। দেশের মানুষ এসব বুঝে গেছে, এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন, এটি তো আর ইউনূস বা তারেক রহমানের চোখ দিয়ে বাংলাদেশ দেখবে না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তারা তাদের চোখ দিয়ে, তাদের বিবেচনা দিয়ে এখন দেখছে যে এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা এখন এমন একটি নাম, সেটা শুধু আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগকে ছাপিয়ে এখন অন্য মাত্রায় চলে গেছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা মানে কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন, এবং এই বাংলাদেশকে রক্ষা কবচ হিসেবে একটি নাম আসবে, সেটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটি আমরা যতটা বুঝি, আমাদের চেয়ে বেশি বোঝে কিন্তু তারেক রহমান, আমাদের চেয়ে আরো বেশি বোঝে ওই জামাতের লোকজন, এনসিপির লোকজন। বোঝে বলেই তাদের এত বিচলিত মনোভাব, তারা কে কিভাবে ভীত সন্ত্রস্ত, সেই সংবাদ আমাদের কাছে আছে। সব সংবাদ তো দিতে হয় না, কিন্তু আমরা জানি বঙ্গবন্ধু কন্যার ওই সাক্ষাৎকারের পর যাদের হৃদয় কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, সেটি এই তারেক রহমানের বর্তমান বিএনপি, জামাত, এনসিপি, তাদের সকলেরই হৃদকম্পন বেড়ে গেছে। কারণ বঙ্গবন্ধু কন্যা আসলে জঙ্গিবাদের এই বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে। লস্করে তৈয়বা দিয়ে বাংলাদেশকে যেভাবে তারা ঘিরে ফেলেছে, যে অস্ত্র দিয়ে সশস্ত্র সংগ্রামের জন্য তারা প্রস্তুত হয়েছে, তাদের কিন্তু ভয় ঢুকে গেছে। কারণ বঙ্গবন্ধু কন্যা আসলে জনগণ আর এই সকল সশস্ত্র জঙ্গিদেরকে আর ভয় পাবে না। আর মুগ্ধ আবু সাইদের নাটক নতুন করে করতে তারা ব্যর্থ হবে, কারণ এখন মানুষ বুঝে গেছে এই মুগ্ধ আবু সাইদ কিন্তু এই মেটিকুলাস ডিজাইনের চক্রান্তের হত্যা, সেটি বাংলাদেশ সরকার করেনি। কারণ পৃথিবীর ইতিহাসে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোন পুলিশ বাহিনীর পুলিশ সদস্যকে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে রাখার পরও যে দেশের পুলিশ গুলি ছোড়ে না, সেই দেশে যদি সরকারকে হত্যাকারীর মানে অপবাদ মাথায় নিতে হয়, সেটি যে মিথ্যে, সেটি কিন্তু পৃথিবীর মানুষ বুঝে গেছে।